হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছো। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো কোষ বিভাজন, একটা চ্যাপ্টার তোমাদের এসএসসি বায়োলজির থার্ড চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা নিয়ে। আচ্ছা, এই চ্যাপ্টার নিয়ে আমার প্রথমে কিছু কথা বলার আছে। এই চ্যাপ্টারটা এসএসসি বায়োলজির ফুল সিলেবাসের মধ্যে সবচাইতে সহজ চ্যাপ্টার। সো আজকের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো এবং এই চ্যাপ্টারের মূল অবজেক্টিভটা কি এটা আমি একটু বলে দিই। সো এই চ্যাপ্টারে আমরা কী পড়তে চলেছি। সো অবজেক্টিভ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এই জায়গায় হচ্ছে কোষ এবং বিভাজন নিয়ে আলোচনা করা হবে। সো কোষ হচ্ছে কোষ, তোমরা নিশ্চয়ই কোষ জিনিসটা চিনো। তারপর হচ্ছে বিভাজন। সো কোষের বিভাজন নিয়ে আজকের এই ভিডিওতে আমাদের আলোচনা। সো বিভাজন জিনিসটা কি? বিভাজন হচ্ছে, ধরো একটা কোষ ছিল, ওই কোষ থেকে আমরা মাল্টিপল কোষ পাবো, এটাকে বলে কোষ বিভাজন। তবে এই জায়গায় মজার জিনিসটা কি জানো? এই জিনিসগুলা কিন্তু এমনি এমনি করে না যে আচ্ছা একটা কোষ ছিল, তারপর হচ্ছে একটা কোষ আর দুইটা কোষ হয়ে গেল, বা একটা কোষ ছিল আর তিনটা কোষ হয়ে গেল, এরকম কিছু না। এই জিনিসটার মধ্যে একটা নিয়ম আছে। সো এই যে নিয়মটা, কোন নিয়মে জিনিসটা ঘটে থাকে এবং এই নিয়মের ব্যত্যয় ঘটলে কি হইতে পারে, এই জিনিসটা, এই রহস্যটা আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করার চেষ্টা করবো। আজকের ভিডিওর লক্ষ্য হলো আমরা এই রহস্যটা খুঁজে বের করার চেষ্টা করবো। চলো শুরু করি। ওকে, সো কোষ বিভাজনে আজকে এই পাঠে আমরা কী কী পড়বো সেটা হচ্ছে কোষ বিভাজনের পরিচিতি, সংজ্ঞা, গুরুত্ব এবং কোষ বিভাজনের ধরন। তারপর হচ্ছে তোমার মাইটোসিস, কোষ বিভাজন, তারপর মাইটোসিসের ধাপসমূহ, মাইটোসিসের গুরুত্ব, অনিয়ন্ত্রিত কোষ বিভাজন, মিয়োসিস, মাইটোসিস এবং মেসিসের পার্থক্য। আচ্ছা, এগুলো নিয়ে একটু কথা বলি। সো এই জায়গায় একটা, আমি কিছু জন্য এত স্পিডে পড়ে গেলাম। সো এই জায়গায় একটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট। এই জায়গায় কোষ বিভাজন নর্মালি 3 প্রকার, কিন্তু তোমাদের এই বইয়ে বা এই চ্যাপ্টারে হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে দুইটা বিভাজনকে। একটা বিভাজনকে কোনো গুরুত্বই দেওয়া হয়নি, সেটা হচ্ছে এমাইটোসিস। সো এমাইটোসিস সম্পর্কে তোমরা নিশ্চয়ই ক্লাস 8-এ পড়ে আসছো। এটা খুব ইজি, জাস্ট হচ্ছে এরকম একটা কোষ থাকবে, তারপর তার এই জায়গায় খাদ সৃষ্টি হবে, তারপর এই খাদগুলো আস্তে আস্তে গভীর হইতে থাকবে। সো দুইটা কোষ সৃষ্টি হয়ে গেল। সো বুঝতে পারছো আশা করি, জিনিসটা কিন্তু খুবই ইজি হয়ে গেল। সো এইরকমভাবে এমাইটোসিস ঘটে থাকে। সো এই হচ্ছে মাইটোসিস। মাইটোসিস কি? মাইটোসিস হচ্ছে একটা কোষ থাকবে, ওই কোষ থেকে অনেকগুলা প্রসেসের মাধ্যমে আরও কি দুইটা কোষ সৃষ্টি হবে, ঠিক আছে? সো এর মধ্যে এটাকে বলা হবে মাতৃকোষ, এগুলোকে বলা হয় অপত্যকোষ। অপত্য মানে হচ্ছে তোমার সন্তান। দেখবা বাংলায় লেখা থাকে যে অপত্য স্নেহে লালন করলেন, এরকম টাইপের কিছু একটা। সো অপত্য মানে হচ্ছে সন্তান টাইপের কিছু। সো এগুলোকে বলা হয় অপত্য কোষ, ঠিক আছে? যে নতুন কোষগুলো আসে, সো এগুলো হচ্ছে মাতৃকোষ, এটা সন্তান কোষ, ঠিক আছে? বাট বলবা কিন্তু অপত্য কোষ। আচ্ছা, তারপর হচ্ছে মাইটোসিসের পর্যায়সমূহ। মাইটোসিসের পর্যায় হচ্ছে তোমার 5টা নর্মালি বলে, কিন্তু মাইটোসিসের আসলে পর্যায় হচ্ছে দুইটা পর্যায়ে মাইটোসিস করে থাকে। একটা হচ্ছে তোমার এটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস, আর একটাকে বলা হয় সাইটোকাইনেসিস। যদিও আসলে মাইটোসিস ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস না, এই জিনিসটা আরেকটু ডিপে তোমরা কলেজে উঠলে জানতে পারবা, বাট দরকার নাই তোমাদের। এখন ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস তোমরা জাস্ট জানো, কিন্তু অবশ্যই পরীক্ষায় আসলে 5টা দাগায় দিয়ে আসবে, জীবনেও 2টা দাগাবা না। কিন্তু আসলে কিন্তু 2টা, ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। তারপর ক্যারিওকাইনেসিসের ধাপ হচ্ছে 5টা, ঠিক আছে? তো এই পর্যায়গুলো। তারপর হচ্ছে মাইটোসিসের গুরুত্ব। মাইটোসিসের গুরুত্ব অনেক বেশি। তোমার এই যে দেহটা গঠিত হইলো, তারপর এই সব কিছু নতুন ক্ষত সৃষ্টি হইলে, তারপর তোমার কেটে এলে, এই ধরনের জিনিসপত্র আর কি। সো মাইটোসিসের গুরুত্ব নিশ্চয়ই বুঝতে পারতেছো। এইগুলো নিয়ে আরও ব্রিফলি আলোচনা করবো আমরা। সো এইখানে জাস্ট আমি একটু বলে যাচ্ছি আর কি। অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। সো কোষ বিভাজনটা অনেকের অনিয়ন্ত্রিত হইতে পারে, এটা আসলে কিছু ধরনের প্রভাবকের কারণে হয়ে থাকে। সো এই কোষ বিভাজনটা অনিয়ন্ত্রিত হইলে কি হতে পারে? ধরো এই জায়গায় একটা কোষ ছিল এরকম, এটা থেকে কোষ তৈরি হওয়ার কথা কয়টা? 2টা, কিন্তু এটা থেকে যদি 3টা 4টা কোষ তৈরি হয়ে যায়, ধরো 4টা কোষ তৈরি হইলো একটা কথা দিয়ে, সো এটা মাইটোসিসের মাধ্যমে হইলো। তাইলে সমস্যা কি বুঝতে পারতেছো? ধরো এইরকম ছিল তোমার চামড়ার উপর, এই জায়গায় একটা কোষ সৃষ্টি হওয়ার দরকার, 2টা কোষ, কিন্তু এই জায়গায় বেশি কোষ সৃষ্টি গেলে এই ধরনের জিনিস তৈরি হয়। এগুলোকে বলা হয় টিউমার। এই টিউমার থেকে পরে ক্যান্সার হইতে পারে। সো টিউমার, ক্যান্সার, এগুলো নিয়ে অনেক কোয়েশ্চেন আসে। তারপর মিওসিস। মিওসিস জিনিসটা একটা মজার কোষ বিভাজন, এটা নিয়ে আমরা ব্রিফলি আলোচনা করব, যদিও তোমাদের বইয়ে তেমন কোনো ব্রিফলি আলোচনা নাই।
মিওসিসকে বলা হয়েছে জাস্ট হচ্ছে দুইটা ধাপ, যেগুলো হচ্ছে একটা মিওসিস 1 মিওসিস 2 এরকমভাবে আর কি মিওসিস কোষ বিভাজনটা ঘটে থাকে। তারপর হচ্ছে মাইটোসিস এবং মিওসিসের মধ্যকার পার্থক্য নিয়ে আলোচনা করা হয়েছে, এগুলো নিয়ে আলোচনা করবো। এর মধ্যে এই যে দেখো, এই যে নিচের এই 5টা টপিক হচ্ছে এই চ্যাপ্টারের মূল, ঠিক আছে? এইগুলো যদি পারো তাহলে তুমি সিকিউ আনসার করতে পারবা, এবং এমসিকিউ তো মোটামুটি এই চ্যাপ্টার থেকে মোটামুটিগুলো আনসার করতে পারবা। এই উপরের 2টা টপিক হচ্ছে তোমরা ক খ বা এই যে অনুধাবন, জ্ঞানমূলক, তারপর হচ্ছে এমসিকিউ, এগুলোর জন্য পড়বা। এই টপিকগুলো তত বেশি ইম্পর্টেন্ট না। সো এই মাইটোসিস বলা দেওয়া আছে, বাট এইটা নিয়ে আসলে তত বেশি করতে হয় না, যদি এই ধারণাটা কিন্তু লাগবে এইগুলো বুঝতে গেলে। সো চলো শুরু করি আজকের চ্যাপ্টার। এখন কোষ বিভাজন জিনিসটা কি তোমাদেরকে আগেই বলে দিচ্ছি, কোষ এবং তার বিভাজন ঘটলে এই জিনিসটাকে বলা হয় কোষ বিভাজন। বায়োলজি আসলে খুবই ইজি, রাইট? যে প্রক্রিয়ায় জীবকোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি থেকে 4টি কোষ সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলা হয়। তোমাদেরকে একটা খুবই শর্টকাট টেকনিক বলে দিই, জীবনেও বায়োলজিতে সাল মুখস্থ করবা না। যদি মুখস্থ থেকে যায় তাহলে তো ভালো, যদি না থাকে কোনো কষ্ট করে মুখস্থ করার কোনো দরকার নাই। তারপর হচ্ছে বায়োলজিতে ইয়াগুলো মুখস্থ করবা না, বিজ্ঞানীর নাম মুখস্থ করার কোনো দরকার নেই। কিছু কিছু বিজ্ঞানীর লাগে, বাট ওইগুলো তত বেশি না, সবগুলো মুখস্থ করার তোমার কোনো দরকার নাই। ফালতু মাথায় চাপ দিয়ে কোনো লাভ আছে? যদি একটা এমসিকিউ আসেও কোনো লস নাই, কারণ তুমি এমনিতে 20টা এমসিকিউ যদি তুমি পারো সঠিক, তাহলে বুঝে নিবা তুমি ভালো স্পটে আসো। আর যদি একটা এমসিকিউর জন্য তুমি বাকিগুলা লস খেয়ে যাও, তাহলে লস না। এই জন্য বলবো হচ্ছে 20টা এমসিকিউ যদি পারো তারপরে ভালো, এই সালের একটার জন্য তোমার হচ্ছে সারাদিন পড়ালেখা করার কোনো দরকার নেই। তারপর হচ্ছে যে প্রক্রিয়া জীবকোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে 2টি বা 4টি কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলা হয়। এটা আসলে সংজ্ঞাটা একটু কন্ট্রোভার্সিয়াল। যে প্রক্রিয়ায় কোষগুলো বিভাজিত হয়ে মাতৃকোষ থেকে অপত্য কোষের সৃষ্টি হয় এটাকে কোষ বিভাজন বলা হয়। এটা আর একটু সুন্দর হবে, এটার একটা কারণ আছে। কারণ হচ্ছে 2টি থেকে 4টি, একটি থেকে 2টি বা 4টি নাও তো হইতে পারে, যেমন অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের কথা বললাম, ওইটা কি কোষ বিভাজন না? অবশ্যই এটা কোষ বিভাজন। তাইলে এই জিনিসটা একটু মানে স্যার চাইলে হচ্ছে কাইটে দিতে পারে আর কি। এরপর হচ্ছে তোমার কোষ বিভাজনের গুরুত্ব। কোষ বিভাজনের গুরুত্ব আসলে অনেক ইম্পর্টেন্ট। এই যে এই 3টা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। জীবের বৃদ্ধি, শারীরিক আকার বৃদ্ধি পায়, তারপর হচ্ছে পুনরুৎপাদন, নতুন প্রজন্ম সৃষ্টি। তোমরা যৌন প্রজনন নিয়ে যখন পড়বা তখন হচ্ছে এই জিনিস হচ্ছে কাছে আসবে আর কি। এই জিনিস কোষ বিভাজনের খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ক্ষতিপূরণ, ক্ষতস্থান পূরণ নিয়ে কোষ বিভাজনের অনেক গুরুত্ব রয়েছে। তারপর হচ্ছে কোষ বিভাজনের প্রধান 2টি ধরন, যদিও মাইটোসিস মিওসিস দেওয়া আছে, যদিও কোষ বিভাজন আরও এক প্রকার হয়, যেটা হচ্ছে এমাইটোসিস। সো মাইটোসিস কোষ বিভাজন, সমীকরণিক বিভাজন, আছে সমীকরণিক বিভাজন। এটা লিখে ফেলো, মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয়ে থাকে। মাইটোসিস কোষ বিভাজন এটা জাস্ট নাম, এই জায়গায় আসলে আর বেশি কিছু বলার নাই। মাইটোসিস কোষ বিভাজন আসলে তার নামই। সো মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয় কেন? কারণ হচ্ছে এই বিভাজনে কি হয় জানো, এই যে একটা কোষ ছিল, এই কোষ থেকে নতুন যে কোষগুলো সৃষ্টি হবে, এই কোষের আর এই কোষের যতগুলা ক্রোমোজোম থাকবে নিউক্লিয়াসে, এই কোষগুলাতেও ক্রোমোজোম সংখ্যা একই থাকে। সো এই জন্য এটাকে বলা হয় সমীকরণিক বিভাজন, মানে সমান আর কি। অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, কারণ এই যে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, দেখতে পারছো? এটাকে সমীকরণিক বিভাজন বলা হয় কেন? মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজন হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন, মানে হচ্ছে এই কোষ বিভাজনে মাতৃকোষে যদি হচ্ছে 10টা ক্রোমোজোম থাকে, অপত্য কোষে হচ্ছে থাকবে 5টা করে, এরকম। সো হ্রাসমূলক অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়। এই যে দেখো, এই জিনিসগুলো হচ্ছে তোমাদেরকে স্লাইডগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো, সো ওইগুলো থেকে পড়তে পারো। আমি সবচেয়ে বেশি সাজেস্ট করবো যে কোনো বইয়ের ক্ষেত্রে সবসময় মেইন বইটা পড়বা, কারণ এখনও তোমার হচ্ছে ওই লেভেলের হয় নাই, তুমি বুঝতে পারবা। এখন তো কঠিন না তোমাদের এসএসসি লেভেলের পড়াগুলা, তুমি চাইলে বুঝতে পারবা, তুমি তো আসলে পারবা, সমস্যা কি? পারবা, কোনো সমস্যা নাই। নিজে নিজে চেষ্টা করো, অবশ্যই নিজে নিজে বইগুলা পড়বা, ঠিক আছে? এখন হচ্ছে মনে রাখুন, এই জায়গায় একটা টিপস দিয়ে দিচ্ছে, প্রতিটি জীবের জীবন একটি মাত্র কোষ থেকে শুরু হয়। এটা একটা মজার জিনিস, যেটাকে বলা হয় জাইগোট, ঠিক আছে? এটা মাথায় রাখবা, এটা হচ্ছে পরে তোমাদের
অন্য কোনো চ্যাপ্টারে হয়তো কাজে লাগতে পারে। এটাকে বলা হয় জাইগোট, ঠিক আছে? যে প্রতিটি জীবের কোষ একটি মাত্র কোষ, প্রতিটি জীবের জীবন একটি মাত্র কোষ থেকে শুরু হয়, এটাকে বলা হয় জাইগোট। বুঝতে পারছো? জাইগোট হইতে পারে, এটা আসলে এক্স্যাক্টলি অনেক ধরনের হতে পারে। চলো শুরু করি। মাইটোসিস কোষ বিভাজন বা সমীকরণিক বিভাজন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বললাম, কিন্তু এটা কিন্তু অনেক আসে। মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে সমীকরণিক বিভাজন। সংজ্ঞা: এটি এমন একটি কোষ বিভাজন যেখানে পূর্ণ বা সুকেন্দ্রিক কোষ একটি ধারাবাহিক প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুটি অপত্য কোষে পরিণত হয়। খুবই মজার একটা সংজ্ঞা দিচ্ছে। সো পূর্ণ বা সুকেন্দ্রিক কোষ, তোমরা প্রাককেন্দ্রিক কোষ এবং সুকেন্দ্রিক কোষ নিশ্চয়ই বুঝতে পারো নাই। আমি একটু বলি, সুকেন্দ্রিক, সু মানে হচ্ছে ভালো, রাইট? আর কেন্দ্র মানে হচ্ছে মাঝখানটা। সো কোষের কেন্দ্রিকা বলা হয় নিউক্লিয়াসকে। নিউক্লিয়াস যখন হচ্ছে তোমার ভালোভাবে পুরা নিউক্লিয়াসটা যখন পূর্ণাঙ্গ থাকে, যার মধ্যে হচ্ছে নিউক্লিওলাস থাকে, তারপর হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন থাকে, এগুলো যখন থাকে তখন তাকে বলা হয় সুকেন্দ্রিক কোষ। আর যদি এগুলো না থাকে তাকে বলা হয় প্রাককেন্দ্রিক কোষ। যেমন ব্যাকটেরিয়ার কোষ হচ্ছে প্রাককেন্দ্রিক কোষ, এই জন্য ব্যাকটেরিয়াকে বলা হয় তোমার প্রোক্যারিওটা, আর এগুলাকে বলা হয় ইউক্যারিওটা। ইউ শব্দের অর্থ হচ্ছে প্রকৃত বা সুকেন্দ্রিক, আর প্রাক হচ্ছে তোমার হচ্ছে প্রাককেন্দ্রিক, ঠিক আছে? বুঝতে পারছো? সুকেন্দ্রিক কোষ মানে হচ্ছে এমন একটি কোষ, তার মানে এখান থেকে কি বোঝা গেল? মাইটোসিস কোষ বিভাজন অবশ্যই কি প্রোক্যারিওটা না ইউক্যারিওটা জীবে ঘটবে, এবং এদের হচ্ছে কি হবে, এদের নিউক্লিয়াসগুলো সুগঠিত থাকতে হবে। পূর্ণ বা সুকেন্দ্রিক কোষ একটি ধারাবাহিক প্রক্রিয়া। সো এই প্রক্রিয়াটা আমি বলছিলাম এই জিনিসগুলো কোনো নিয়মের বাইরে হয় না, সো পুরো একটা নিয়ম আছে। সো এই ধারাবাহিক প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুটি অপত্য কোষে পরিণত হয়। এই ধারাবাহিক প্রক্রিয়াকে বলা হয় কি? মাইটোসিস কোষ বিভাজন। এখন একটা মজার জিনিস দেখাই, মাইটোসিস কোষ বিভাজনের মূল বৈশিষ্ট্য কি? নিউক্লিয়াস একবার বিভাজিত হয়, তারপর হচ্ছে প্রায় সমানভাবে বিভক্ত হয়। মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস একবার বিভাজিত হয় এবং প্রায় সমানভাবে বিভাজিত হয়। এটা হচ্ছে মূল বৈশিষ্ট্য। মানে এই যে কোষ বিভাজন, এটাকে সমীকরণিক বিভাজন বলা হয়। মানে এই যে নিউক্লিয়াসগুলো, ধরো আমার কাছে একটা কলা ছিল, ঠিক আছে? সরি, হয় না, ধরো একটা কলা ছিল। সো এই কলাটাকে হচ্ছে মাঝখান থেকে এরকমভাবে কেটে ফেললাম, কেটে হচ্ছে তোমাকে অর্ধেক দিলাম, আমার কাছে অর্ধেক রেখে দিলাম। সো এই জিনিসটাকে কি বলা হয়? এই যে দুইজনের কাছে কিন্তু সমান আছে এবং সমানভাবে ভাগ হয়ে গেল, এবং আমি বলতে পারি যে এই কলার এই পাশে ধরে নিই, কলাটা হচ্ছে মোটামুটি ইভেন একটা জিনিস, ঠিক আছে? সো এই ক্ষেত্রে হচ্ছে আমরা ধরে নিতে পারো তুমি হচ্ছে যতগুলা জিনিসপত্র পাইছো, আমিও ততগুলা পাইছি, এরকম আর কি। সো এইরকমভাবে নিউক্লিয়াস, এটা যদিও এরকম না এক্স্যাক্টলি, বাট আমিও বলতে পারি আমি হচ্ছে কলার একটি অংশ পেয়েছি, তুমি একটি অংশ পাইছো, কিন্তু আগেও কিন্তু কলাটা একটি অংশেতেই ছিল। সো মোটামুটি সমানভাবে হইলো। আর হচ্ছে ক্রোমোজোম একবার বিভাজিত হয়, আর মিওসিসে কিন্তু ক্রোমোজোম দুইবার বিভাজিত হয়। এই জিনিসগুলো কাজে আসবে মাইটোসিস এবং মিওসিসে পার্থক্যের ক্ষেত্রে। সো এইগুলো একটু মাথায় রাখবা। তারপর হচ্ছে সাইটোপ্লাজম একবার বিভাজিত হয়, এই জায়গায় সব কিছু একবার করে বিভাজিত হবে, ঠিক আছে? এটা কেন সমীকরণিক বিভাজন? মাতৃকোষে ডিএনএ হচ্ছে 2n ডিএনএ, তারপর হচ্ছে অপত্য কোষেও কিন্তু ডিএনএ 2n হচ্ছে ডিপ্লয়েড দশা, এটাকে বলে। সো এটা মাথায় রাখবা, এটাকে বলা হয় ডিপ্লয়েড দশা। ডিপ্লয়েড দশা এটা লিখে ফেলো। 2n দশাকে বলা হয় ডিপ্লয়েড দশা, আর n দশাকে বলা হয় হ্যাপ্লয়েড দশা। সো এইগুলো লিখে ফেলো, এগুলো এমনিই মনে থাকবে, কোনো সমস্যা নেই। তারপর এই যে সমান, দুইটা যে সমান, এটা হচ্ছে ক্রোমোজোম সংখ্যা এবং ডিএনএর পরিমাণ সমান থাকে, এই জন্য এটাকে বলা হয় সমীকরণিক বিভাজন। কোথায় ঘটে মাইটোসিস কোষ বিভাজন? এইগুলা মাঝে মধ্যে আসে, সো এইগুলো লিখে ফেলো। এ হচ্ছে প্রাণীর দেহকোষে সোমাটিক সেল। আচ্ছা, কোষ কিন্তু দুই ধরনের, এই জিনিসটা তোমরা নিশ্চয়ই জানো, সোমাটিক সেল এবং গ্যামেটিক সেল। সো সোমাটিক সেল হচ্ছে দেহকোষ, আর গ্যামেটিক সেল হচ্ছে জন্মকোষ, ঠিক আছে? তারপর হচ্ছে উদ্ভিদের বর্ধনশীল অংশে হচ্ছে তোমার মাইটোসিস কোষ বিভাজন ঘটে থাকে, যেমন কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণ, মুকুল, পাতা। এই জিনিসগুলো এত বিরক্তিকর, এই যে এরকম জিনিসগুলো দিয়ে দেয়, এগুলো এমসিকিউতে মাঝে মধ্যে আসে, খুবই বিরক্তিকর জিনিস। তারপর হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীর যৌন জননে কিন্তু মাইটোসিস কোষ বিভাজন কাজে আসে, ঠিক আছে? সো নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীর যৌন জননে কিন্তু মাইটোসিস কোষ বিভাজন কাজে আসে। এই জায়গায় দেখো, মাতৃকোষের ডিএনএ এর প্রায় হুবহু অনুলিপি অপত্য কোষে পাওয়া যায়। এই জিনিসটা যদি মনে রাখতে পারো, তাই এইটাই হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের পরিচয়।
এইগুলা এই পুরা ব্রিফটা তোমার মোটামুটি মনে থাকবে এই জিনিসটা যদি তোমার মাথায় থাকে। মাইটোসিস, আচ্ছা মাইটোসিস কোষ বিভাজন মনে পড়ছে। মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে তোমার অপত্য কোষ এবং মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা সমান, ডিএনএ সংখ্যা সমান, দ্যাটস ইট, এইটাই, আর কিছু না। এটাই মাইটোসিস কোষ বিভাজন। এই যে এত কথাবার্তা এগুলোর কোনো দরকার নাই, এগুলো এমনিতেই মনে থাকবে তোমার মোটামুটি। মোটামুটি কথাবার্তাগুলো একই সহজ আছে, বাট মেইন জিনিস হচ্ছে এটা। এটা যদি তোমার মাথায় আসে তাহলে বুঝবা তুমি আসলে শিখতে পারছো কিছু। চলো পরের স্লাইডে যাই। পরে কি মাইটোসিসের পর্যায়সমূহ। আচ্ছা, মাইটোসিস 5টা পর্যায়ে বিভক্ত। সো এইগুলো হচ্ছে একদম ডিরেক্টলি লেখো, মাইটোসিস 5টা পর্যায়ে বিভক্ত। তারপর 1 দিয়ে লিখবা প্রোফেজ, তারপর হচ্ছে 2 দিয়ে লিখবা প্রোমেটাফেজ, 3 দিয়ে লিখো মেটাফেজ, 4 দিয়ে লিখো হচ্ছে এনাফেজ, 5 দিয়ে লিখো টেলোফেজ। ওকে, সো এই যে 5টা লিখে ফেলছো, আশা করি লিখে ফেলছো, একটু টাইম দিলাম, লিখে ফেলো তাড়াতাড়ি। এই যে এই জায়গায় 3টা দেওয়া আছে, আর বাকিগুলো হচ্ছে আমি উপরের দিকে লিখে দিচ্ছি। আচ্ছা, এই জায়গায় খুবই সহজভাবে আমি একটু বিষয়টা বুঝাই দিই তোমাকে। সো মাইটোসিস কোষ বিভাজনের এই যে 5টা ধাপ আছে, এই 5টা ধাপ হচ্ছে তোমাকে খুব ইজিলি বুঝাই দিই। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ। ওকে, এই যে প্রোফেজ ধাপ, এই ধাপে আসলে কি কি ঘটে থাকে এই জিনিসটা খুব ইজি। যেমন পানি বিয়োজন ঘটে, তারপর নিউক্লিয়াসগুলো মোটা হয়ে যায়। তো এই যে মজার জিনিসটা কি জানো, এই প্রোফেজ তুমি এরকমভাবে প্রোফেজ লিখে ফেলছিলে না আগে সুন্দরভাবে, এরকমভাবে লম্বাভাবে 1 2 3 4 এরকমভাবে দিয়ে, একে প্রোফেজের পাশে এরকমভাবে লিখে দিবা। কি হয়, পানি বিয়োজন ঘটে, ঘটে ফলে নিউক্লিয়াস আকারে বড় হয়, ক্রোমোজোম সংকুচিত হতে শুরু করে। এই জিনিসগুলো লাগবে না, জাস্ট মনে রাখবা পানি বিয়োজন ঘটে এই জায়গায়, ঠিক আছে? এই পরে হচ্ছে এই ব্রিফগুলো তুমি হচ্ছে মুখস্থ করবা, একটু কষ্ট হবে, বাট প্রধান জিনিস হচ্ছে পানি বিয়োজন ঘটে, এইটা তোমাকে শিখতেই হবে। এই জায়গায় পানি বিয়োজন ঘটে, এই যে ক্রোমোজোমে পানির আশপাশে সেন্ট্রোমিয়ার বরাবর 2টি ক্রোমাটিডে বিভক্ত হয়ে যায়। এই যে পানি বিয়োজন ঘটে, গোমা দিয়ে লিখবা ক্রোমাটিড সৃষ্টি। আচ্ছা, ক্রোমাটিড জিনিসটা হচ্ছে আমি এখন দেখাই দেবো তোমাদেরকে। সো ক্রোমাটিড, সো এই যে সেন্ট্রোমিয়ার বরাবর 2টি ক্রোমাটিড, কিছুই বুঝতে পারলাম 1 মিনিট, তাও আমি বুঝে দিচ্ছি। সো এই প্রোফেজের পাশে লিখবা পানি বিয়োজন ঘটে ক্রোমোজোমে, ঠিক আছে? এখন সেন্ট্রোমিয়ার জিনিসটা কি, আচ্ছা ক্রোমোজোম জিনিসটা কি এটা একটু বুঝাই দিই তোমাদের। ধরো এইটা হচ্ছে একটা ক্রোমোজোম, ঠিক আছে? সো এই ক্রোমোজোমটা কি হয়, এই ক্রোমোজোমটা এরকম হয়। এই ক্রোমোজোমে এই মাঝখানে একটা ছোট একটা এরকম বলের মতো থাকে, যেটা হচ্ছে এটাকে ধরে রাখে, ঠিক আছে? এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। সেন্টারে আছে, সো মনে রাখবা সেন্টারে আছে কি, সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার, ঠিক আছে? এই যে সেন্ট্রোমিয়ার এই জায়গায় থাকবে, এই জিনিসটা পানি বিয়োজিত হইল, পানি চলে গেল, সেই জিনিসটা আসলে ফেটে যায় ধরে নাও। সো ফেটে গিয়ে কি হয়, এটা হচ্ছে 2টা অংশে এরকমভাবে বিভাজিত হয়ে যায়। সো এই যে ছোট ছোট 2টা হয়ে যায়, এইগুলাকে বলা হয় ক্রোমাটিড। সো এইটা একটা ক্রোমাটিড, এইটা আর একটা ক্রোমাটিড। সো ক্রোমাটিড, এগুলাকে বলা হয় ক্রোমাটিড। সো এই যে ক্রোমাটিড, তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কুণ্ডলিত অবস্থায় তাকায়, এদের সংখ্যা গণনা করা যায় না। আচ্ছা, এই জিনিসগুলো মাঝে মধ্যে আসে, তো এটা মাথায় রাখবো। বাট মেইন জিনিস হচ্ছে পানি বিয়োজন ঘটে, সেন্ট্রোমিয়ার ক্রোমাটিড উৎপন্ন হয়। সেন্ট্রোমিয়ার বরাবর 2টি ক্রোমাটিডে বিভক্ত থাকে, বুঝতে পারছো? এই হচ্ছে এই জিনিসটা নিয়ে মোটামুটি ইয়া। এখন আমার আসলে কিছু কথা বলার দরকার ছিল, আমি এগুলো বলি নাই, সরি। এখন হচ্ছে জিনিসগুলা একটু সুন্দরভাবে, আবার সুন্দরভাবে মাইটোসিস, কিছু কাটার দরকার নেই, জাস্ট মাইটোসিস লিখে ফেলবা। মাইটোসিস দিয়ে হচ্ছে আবার লিখে ফেলবা মাইটোসিস 1 2 3। 1 হচ্ছে ইন্টারফেজ, 2 হচ্ছে ক্যারিওকাইনেসিস, 3 হচ্ছে সাইটোকাইনেসিস। ওকে, এখন একটু বলি ইন্টারফেস। দেখবা তোমাদের মুভির মাঝখানে হচ্ছে বিরতি দেয় এরকম। সো এটা ইন্টারফেস হচ্ছে একটা
ইন্টারভাল ডাকে ওইটাকে। সো ইন্টারফেজ, ফেজ শব্দের অর্থ হচ্ছে দশা, ইন্টার হচ্ছে আগের যে প্রস্তুতি পর্যায়ে। সো এই খুশি পাওয়ার জন্য আগে কিছু প্রস্তুতি দরকার হয়, এগুলো হচ্ছে আরও ব্রিফলি পড়বা হচ্ছে কলেজে ওঠার পর। বাট এখন হচ্ছে এই এতটুকু জেনে রাখো, ইন্টারফেজ মানে হচ্ছে এই প্রস্তুতি পর্বটা, ইন্টারফেজ বলে এটাকে। এরপর হচ্ছে এই যে খুশি পাওয়ার জন্য আগে এতটুকু ইন্টারফেজ নিয়ে এতটুকুই জানলে হয়। এখন পর্যন্ত কেরিওকাইনেসিস জিনিসটা কি? আচ্ছা, তোমাদেরকে আগে বলছিলাম প্রোকারিওটা বলে, ইউক্যারিওটা বলে, এটা কিসের উপর ভিত্তি করে বলে জানি? নিউক্লিয়াসটা আসলে কি সুগঠিত নাকি না, এটার উপর ভিত্তি করে প্রোকারিওটা, ইউক্যারিওটা। এই যে কেরিও, কেরিও শব্দের অর্থ হচ্ছে তোমার নিউক্লিয়াস, ঠিক আছে? নিউক্লিয়াস, তার মানে কিছু বুঝতে পারছো? কেরিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। ঠিক আছে, বুঝতে পারছো? খুবই মজার না জিনিসগুলো? একবারে ইজি। কেরিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। সো এই যে পুরো জিনিসটা, এইটাকে বলা হয়। আচ্ছা, এই যে কেরিওকাইনেসিস, এইটা আবার পাঁচটা ভাবে বিভক্ত। এই যে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই পাঁচটা ভাবে কিন্তু ভাগে এই জিনিসটা কিন্তু বিভক্ত। ঠিক আছে, ওকে, স্লাইড বানাইছে ভাই। আচ্ছা, তারপর কি হয়েছে? এই যে সাইটোকাইনেসিস নিয়েও তেমন বেশি কোনো ইম্পর্টেন্ট কিছু এই জায়গায় দেওয়া নাই, তারপর আমরা একটু বলবো। তারপর হচ্ছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ জিনিসটা হচ্ছে খুব ইজি। এই যে প্রোফেজ আর প্রোমেটাফেজের মধ্যবর্তী ধাপ হচ্ছে মেটাফেজের মধ্যবর্তী ধাপ হচ্ছে প্রোমেটাফেজ। এই প্রোমেটাফেজ ধাপটা হচ্ছে খুবই ক্ষুদ্র সময় জুড়ে থাকে। তো এই ধাপে কী হয়? স্পিন্ডল যন্ত্র 2 মিনিটে তন্তুময় প্রোটিনের সমন্বয় করত। সো স্পিন্ডল যন্ত্র নামক একটা মজার জিনিস আবির্ভাব হয়। সো তোমাদেরকে প্রথমে আমি বলে দিব, সো তোমাদের জন্য কুশ বিভাজনের কথা মাথায় আসলেই এই ধরনের একটা বক্সের কথা মাথায় চলে আসে। এটা হচ্ছে উদ্ভিদ কোষ। এই জায়গায় জাস্ট একটু কুশপাশিরগুলো নাই, আমি আঁকি নাই, এই এখন দিয়ে দিলাম। এই জিনিসটা তোমাদের মাথায় আসতেই হবে। এটা হচ্ছে কুশের একদম বেসিক ফর্ম, এইটা এরকমভাবে দিয়ে দিবা, ঠিক আছে? মাথায় যেন থাকে। এটা হচ্ছে একটা বক্স, এই বক্সটা তোমার মাথায় রাখতে হবে সবসময়। এটা হচ্ছে কুশপ্রাচীর, উদ্ভিদ কোষ। এখন হচ্ছে তোমাকে এই যে প্রোমেটাফেজে হচ্ছে তোমাকে কি করতে হবে? এই যে কোষ, এই জায়গায় স্পিন্ডল যন্ত্র নামক প্রোটিন দিয়ে তৈরি একটা মজার জিনিস তৈরি হয়। তো একটা জিনিস মাথায় রাখবা, প্রোটিন জিনিসটা সর্বদাই, সব জায়গায় প্রোটিন আছে কোষের। এই জিনিসটা যে কত মজার, এটা তোমাদেরকে আমি বুঝাইতে পারলে আর একটু ভালো হইতো, বাট এখন তোমাদের ওই জিনিসের এখন টাইম হয় নাই। এই ধরনের একটা জিনিস থাকে যেটাকে বলা হয় স্পিন্ডল যন্ত্র। স্পিন্ডল যন্ত্র হচ্ছে স্পিন্ডল ফাইবার দিয়ে তৈরি বা স্পিন্ডল তন্তু দিয়ে তৈরি। সো এইটার সাথে হচ্ছে এই যে ক্রোমোজোমগুলো ছিল, এইটার সেন্ট্রোমিয়ার ছিল না, এই যে ক্রোমাটিডগুলো ছিল, এইটা ক্রোমোজোম। এই সেন্ট্রোমিয়ার হচ্ছে এই তন্তুগুলোর সাথে লেগে যায়। সো এইগুলাকে বলা হয় তখন ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু। এই যে ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু সেন্ট্রোমিয়ারের সাথে সংযুক্ত ক্রোমোজোমের টানে। তারপর হচ্ছে আর কি কি পরিবর্তন ঘটে, যেমন হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস বিলুপ্ত হতে থাকে। মাথায় রাখবা, মেটাফেজ ধাপে যখন কোষটা হচ্ছে যায়, তার আগে অবশ্যই নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস বিলুপ্ত হইতে হবে। ঠিক আছে, তার মানে আর তার আগে প্রোমেটাফেজ ধাপে এইগুলো বিলুপ্ত হয়ে যায়। মেটাফেজ ধাপে কি হয়? এই যে এই যে ক্রোমোজোমগুলো ছিল, ঠিক আছে, এগুলোকে এখন ক্রোমাটিড বলবো আমরা। ক্রোমাটিডগুলো এই হচ্ছে এইটার বিষুবীয় অঞ্চল কাকে বলা? এই মাঝখানের জায়গায়, এই মাঝখানের জায়গা বা বিষুবীয় অঞ্চলে হচ্ছে এসে লেগে যায়। এটাকে কি বলা হয় জানি না, এটা কি বলা হয়, বাট এই মাঝখানে লেগে যায়, বুঝছো? সো এটা জানার তোমার কোনো দরকার নেই, জাস্ট এই মাঝখানে এসে লেগে যায়, এটাকে বলা হয় মেটাফেজ ধাপে এই জিনিসগুলো ঘটে। তারপর হচ্ছে সেন্ট্রোমিয়ার কি হয়? সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে বাহু দুটি মেরুমুখী, সেন্ট্রোমিয়ার হচ্ছে এই মাঝখানে চলে আসে আর কি। আর এই যে ধরো এইরকম ছিল হচ্ছে তোমার স্পিন্ডল জন্তু, এটাকে মাকু আকৃতি বলে। সো এটাকে মাকু আকৃতি যেটা আসে পরীক্ষায় বা লিখতে হবে তোমাকে। সো এই মাকু আকৃতি, এই যে এইগুলো হচ্ছে এই মেরুমুখী হয়ে থাকে। মেরু হচ্ছে এই পাশটাকে বলা হয়, এগুলোকে বলা হয় মেরু, এইটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল, ঠিক আছে? তারপর হচ্ছে কি হয়? এই ধাপে ক্রোমোজোমকে সর্বাধিক মোটা এবং খাটো দেখা যায়। এই যে আমি বলছিলাম প্রোমেটাফেজ ধাপে কি বলবা? প্রোমেটাফেজ ধাপ মাথায় আসলেই যেন স্পিন্ডল যন্ত্রের কথা মাথায় আসে, আর এই ধাপের কথা মাথায় আসলে হচ্ছে এইটা যেন মাথায় আসে, ক্রোমোজোম সর্বাধিক মোটা এবং খাটো। এবং 2 নাম্বার জিনিস হচ্ছে
কি নিউক্লিয়ালাস এবং নিউক্লিয়ার মেমব্রেন এই ধাপে থাকবে না, এটা লেখার কোনো দরকার নেই। জাস্ট এতটুকু লিখতে হবে যে ক্রোমোজোমের বা দুই মেরুর মাঝখানে সারিবদ্ধ। সো এই যে ক্রোমোজোমগুলো মাঝখানে থাকবে, আর দ্বিতীয় জিনিস হলো ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা এবং খাটো হবে। এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই জায়গায় ইন্টারফেস নিয়ে একটু পণ্ডিত করছে, বিভাজনমূলক প্রস্তুতিমূলক পর্যায়কে ইন্টারফেস বলা হয়। স্পিন্ডল তন্তু হচ্ছে ক্রোমোজোমকে মেরুর দিকে টানে, এইগুলা হচ্ছে বিষয়, বুঝতে পারছো? এরপরে কি এনাফেজ ধাপ। এনাফেজ ধাপে গিয়ে কি হয় জানো? এনাফেজ ধাপে গিয়ে হচ্ছে তোমার খুবই মজার একটা জিনিস ঘটে। এই সেন্ট্রোমিয়ার এরকমভাবে ছিল। তো এই হচ্ছে কুশ, মাকু যন্ত্র, জাস্ট আমরা তখন এখন হচ্ছে বোঝানোর জন্য মাকু যন্ত্র আঁকছি, তুমি যখন আঁকবা তখন হচ্ছে পুরাটা আঁকবা, আঁকাও হয় না। আচ্ছা, এই জায়গা থেকে হচ্ছে সবগুলা গিয়ে ওই জায়গার সাথে কি মিলিত হবে, সো এগুলো একটু কষ্ট করে আঁকতে হবে। আচ্ছা, এই যে এই স্পিন্ডল, এই যে এইটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার, রাইট? সেন্ট্রোমিয়ারটা ভেঙে যায়। সো এইগুলো হচ্ছে এই দিকে চলে যেতে আরম্ভ করে, মানে এগুলাকে কি হয়, মেরুবর্তী হয়, এবং এইদিকে এইগুলা এখন তখন হচ্ছে এইগুলা মেরুবর্তী হয়। সো এই ধাপের পাশে এরকমভাবে লিখে ফেলো, মেরুবর্তী হয়। ক্রোমাটিডগুলা বা অপত্য ক্রোমোজোমগুলা মেরুবর্তী হয়, এবং এই ধাপে এদেরকে BLJI আকৃতির দেখা যায়। BLJI আকৃতির দেখা যায়। এই যেগুলা এই ধরো এটা হচ্ছে ভি আকৃতি, এই দিকে আসতেছে, ঠিক আছে? এইটা হচ্ছে হয়তো বা এল আকৃতি, ঠিক আছে? এইটা হচ্ছে জে আকৃতি, এরকম সরি এরকমভাবে জে আকৃতি, এটা হচ্ছে জে আকৃতি। তারপর হচ্ছে আই আকৃতি হচ্ছে একদম। সো এটাকে বলা হয় ভি আকৃতি, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। এগুলো হচ্ছে মুখস্থ করতে হবে, কিছু করার নাই। তারপর হচ্ছে টেলোফেজ। টেলোফেজ দা সবচেয়ে ইজি, জাস্ট হচ্ছে এই ক্রোমাটিডগুলা জাস্ট হচ্ছে মেরুতে গিয়ে পৌঁছায়, এবং এই পাশে ক্রোমাটিনগুলো হচ্ছে এই মেরুতে গিয়ে পৌঁছায়, এবং কি হয় তখনই হচ্ছে কুশ প্লেট গঠিত হয়, ঠিক আছে? এই জায়গায় হচ্ছে সাইটোকাইনেসিস হচ্ছে সমবন্টন কুশ দ্বারা কুশ দুটি আলাদা হয়ে যায়। এই ধাপেই হচ্ছে তোমার সাইটোকাইনেসিসটা স্টার্ট হয়ে যায়, এতটুকুই। আর কিছু বইয়ে কিছু লেখা আছে, অথবা জাস্ট এতটুকুই দেখো। যার সঙ্গে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, সেলফেজ দুইটি অপত্য কোষ সৃষ্টি হয়ে গেল এই ধাপের মাধ্যমে। এই যে এখন হচ্ছে আমরা পড়বো হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা পড়বো মাইটোসিসের গুরুত্ব থেকে বাকিটুকু। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবা। আসসালামু আলাইকুম।